ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকেও আমি ক্লাস 9-এর চ্যাপ্টার 2 থেকে কিছু ছোট প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করি। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, কনসুলেটের শাসন বলতে কি বোঝায়? নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর ফ্রান্সের ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেটের শাসন প্রবর্তন করেন। এই শাসন ব্যবস্থায় 3জন কনসালের হাতে শাসন ক্ষমতা অর্পিত হয়। এতে নেপোলিয়ন ছিলেন সর্বশক্তিমান প্রধান কনসাল। নেপোলিয়ন প্রবর্তিত এই শাসন ব্যবস্থাকে কনসুলেটের শাসন বলা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আমরা যাচ্ছি সেটা দেখো, নেপোলিয়নের যুগ বলতে কি বোঝায়? নেপোলিয়ন বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডিরেক্টরি শাসনে অবসান ঘটিয়ে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন। এরপর তিনি ফ্রান্সে কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং নেপোলিয়ন সর্বশক্তিমান প্রথম কনসাল হন। এই সময় থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পূর্ণ কর্তৃত্বের সঙ্গে ফ্রান্সের শাসন করেন এবং সমগ্র ইউরোপে তার আধিপত্য বিস্তার হয়। তাই 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 পর্যন্ত যে সময়কাল, সে সময়কালকে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা পরেরটা আমরা যাই। পার্টটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা বলতে কি বোঝায়? নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্য আদর্শের ওপর ভিত্তি করে সমগ্র ফ্রান্সে এক ধরনের আইন প্রণয়নের উদ্যোগ নেন। তার উদ্যোগে আইন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির সুপারিশ অনুসারে নেপোলিয়ন ফ্রান্সে যে আইনবিধি প্রবর্তন করেন তা কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কোড নেপোলিয়ন নামকরণ করেছিলেন। এতে বলা হয় আইনের চোখে সকলেই সমান। পরেরটা দেখো, লিজিয়ন অফ অনার কি? এটা খুব ইম্পর্টেন্ট। লিজিয়ন অফ অনার হলো এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি। নেপোলিয়ন রাষ্ট্রের প্রতি সেবা ও অনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানের প্রথা চালু করেছিলেন। তিনি মনে করতেন এর ফলে জনগণের মধ্যে দেশ সেবার একটা মানসিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। আর লিজিয়ন অফ অনার হলো ফ্রান্সের রাষ্ট্রীয় সম্মান। পরেরটাতে যাই আমরা। টিলসিটের চুক্তি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই সন্ধিতে কোন কোন দেশ স্বাক্ষর করেন? 1807 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে টিলসিটের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির গুরুত্ব ছিল, এক হচ্ছে টিলসিটে চুক্তির ফলে ইউরোপে নেপোলিয়নের ক্ষমতা ও প্রতিপত্তি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। দ্বিতীয়, ইংল্যান্ড ছাড়া ইউরোপের সমস্ত বৃহৎ শক্তি নেপোলিয়নের অধীনতা স্বীকার করেছিল। তারা নেপোলিয়নের নির্দেশ মানতেও বাধ্য হয়েছিল। পরটা দেখো, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়। এই যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি অ্যাডমিরাল নেলসন নেপোলিয়নের কাছে পরাজিত হন। পরটা যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, কনফেডারেশন অফ দ্য রাইন কি? নেপোলিয়ন প্রাশিয়াকে পরাজিত করার পর বিজেতা হিসেবে বার্লিনে উপস্থিত হন। এখানে 1806 খ্রিস্টাব্দে তিনি জার্মানির বিভিন্ন রাজাদের নিয়ে একটি সংঘ বা ফেডারেশন গঠন করেন। একেই কনফেডারেশন অফ দ্য রাইন বা রাইনের রাষ্ট্রজোট বলা হয়ে থাকে। এই রাষ্ট্রসংঘের নিরাপত্তার দায়িত্ব ছিল কার ওপর? নেপোলিয়নের ওপর। পরেরটা যাই, পরটা দেখো, নেপোলিয়নকে ইটালির মুক্তিদাতা বলা হয় কেন? ইটালির উত্তর অংশ ছিল অস্ট্রিয়া দখলে। নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাজিত করে ইটালিকে অস্ট্রিয়ার শাসন থেকে মুক্ত করেছিলেন। এর জন্য ইটালির জনগণ নেপোলিয়নকে কি বলতো? মুক্তিদাতা রাজা বা মুক্তিদাতা বলে অভিহিত করেন। পরটা দেখো, বার্লিন ডিক্রি কি? নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার জন্য 1806 খ্রিস্টাব্দে 11 নভেম্বর বার্লিন ডিক্রি বা বার্লিন হুকুমনামা জারি করেন। এতে বলা হয়েছিল ফ্রান্স বা তার মিত্র দেশ বা নিরপেক্ষ দেশের বন্দরগুলিতে ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে দেওয়া হবে না। যদি ইংল্যান্ডের কোনো জাহাজ এই নির্দেশ অমান্য করে তবে তা বাজেয়াপ্ত করা হবে।
তারপরটা দেখো, মিলান ডিক্রি কি? ইংল্যান্ডের অর্ডার ইন কাউন্সিলের প্রত্যুত্তরে নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন 1807 খ্রিস্টাব্দে অক্টোবর থেকে ডিসেম্বর। কোনো নিরপেক্ষ বা মিত্র দেশের জাহাজ অর্ডার ইন কাউন্সিল মেনে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স বা অনুমতি নিলে তা ইংল্যান্ডের সম্পত্তি বলে বিবেচিত হবে এবং তা বাজেয়াপ্ত করা হবে। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। স্পেনীয় ক্ষত কি? স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসান। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়ে পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন ও তার মান মর্যাদা ভুলুণ্ঠিত হয়। এই ব্যর্থতাই স্পেনীয় ক্ষত নামে ইতিহাসে পরিচিত। পরটা যাচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট। পোড়ামাটি নীতি কি? পোড়ামাটি নীতি হলো এক ধরনের রণকৌশল। আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশে জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দেয়। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে যায় এবং ওই এলাকায় গ্রাম ও শহর আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। একেই পোড়ামাটি নীতি বলা হয়। তাহলে স্টুডেন্টস, আজকে আমি এ পর্যন্তই রাখছি। নেক্সট টাইম আবার তোমাদের জন্য অন্য প্রশ্ন নিয়ে আসবো। আশা করি তোমরা এগুলোই মুখস্থ করবে।